তুমি যদি সমাস নিয়ে চিন্তিত, কিভাবে ব্যাস বাক্য করব, কিভাবে সমাস নির্ণয় করব, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা কম্প্যাক্ট ধারণা পাবে এবং তোমাদের সমাস নিয়ে আর কোনো অসুবিধা থাকবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বিশ্ব স্যার। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসএলএসটি বাংলা সিলেবাসের অন্তর্গত বাংলা ব্যাকরণের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো সমাস। এই সমাস আমরা কিভাবে কত কম সময়ের মধ্যে প্রত্যেকেই মনে রাখতে পারবো এবং এই সমাস আমাদের কিভাবে প্র্যাকটিস করা উচিত, কিভাবে পড়া উচিত। তোমাদের অধিকাংশেরই এই অসুবিধাটা যে একটি সমাসবদ্ধ পদ, সেই সমাসবদ্ধ পদটি কোন সমাসের অন্তর্গত বা এর ব্যাসবাক্য কি, তো তোমরা কিভাবে এই সমাসকে আয়ত্ত করতে পারবে তার সম্পূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করব। এই ভিডিওটি তোমরা এক্সাম পর্যন্ত বারবার দেখবে এবং আমি তোমাদের যে প্রসেসে সমাসটি পড়তে বলবো বা যে প্রসেসে তোমাদের সমাসটি প্র্যাকটিস করতে বলবো, এই প্রসেসটি তোমরা যদি ইউজ করো তাহলে অবশ্যই তোমরা সমাস এক মাসের মধ্যেই খুব ভালোভাবে শিখে যেতে পারবে। তোমাদের সেই সঙ্গে সঙ্গে বলে রাখি যে বাংলা সিলেবাসে আছে তোমাদের এই সমাস। এই সমাস কিভাবে পড়বে আগে প্রথমে বলে রাখি। দেখো, আমাদের একটি 15 দিনের রুটিন করতে হবে এবং সমাসের প্রত্যেকটি শ্রেণী বিভাগের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলো প্রতিদিন সিলেবাসে কিছু না কিছু রাখতে হবে। বামনদেব চক্রবর্তীর বইয়ে বিস্তারিতভাবে যে উদাহরণগুলো দেয়া আছে, ধরো একটি আমি সমাসবদ্ধ পদ বললাম, যে তেল ধুতি বললাম। এবার তুমি তেল ধুতি সম্পর্কে জানোই না যে এখানে যে দুটি পদ যুক্ত হয়ে আছে এটার অর্থই বা কী। তো এই কনসেপ্টটা তোমার মধ্যে আসবে তখনই যখন তুমি বামনদেব চক্রবর্তীর বই থেকে উদাহরণগুলো পড়বে। তাই উদাহরণগুলো অবশ্যই পড়তে হবে, তাহলে বুঝতে পারবে যে এক পদীকরণ করা হয়েছে এই সমাসবদ্ধ পদটিকে, এর অর্থ কী। তেল ধুতি কি? তেল মাখিবার ধুতি। সেরকম যা কিছু আছে সমস্ত কিছু, যেমন পাঠশালা, তো পাঠশালা পাঠকে শালা না পাঠের শালা, তো পাঠের নিমিত্ত শালা হবে। যখন পড়বে তার অর্থটা যখন দেখলে, ব্যাসবাক্য করলে যে হ্যাঁ পাঠের নিমিত্ত শালা হবে। বিয়ে পাগলা, তো বিয়েকে পাগলা, বিয়েতে পাগলা কি করব, তো বিয়ের জন্য পাগলা। তো আমাদের পড়তে হবে, পড়লেই কিন্তু এই কনসেপ্টটা আমাদের মধ্যে আসবে, আর যদি না পড়ি তাহলে কনসেপ্টটা আসবে না। সমাস শিখতে হলে তোমাদের কিন্তু প্র্যাকটিস করতেই হবে। তো তোমাদের জন্য বললাম যে বামনদেব চক্রবর্তীর বইটি বেস্ট হবে, আর এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো। প্রত্যেকটি পাঠ কিভাবে মনে রাখবে তা আমি বলে দিলাম। তাহলে আজকে আমরা সমাসের A to Z শিখে নিই। তো সমাস নিয়ে বিস্তারিত আলোচনার আগে আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন যে সমাস শব্দের অর্থ কি কি রয়েছে। আবিধানিক অর্থ রয়েছে, সংক্ষেপ বা মিলন। তো এখানে কার সংক্ষিপ্ত রূপ আমরা পাই বা কার সঙ্গে কার মিলন হয় সেটাও জেনে নেব। ব্যুৎপত্তিগত অর্থ কি? সমপূর্বক অস যোগ ঘং। তাহলে এর অর্থ কি? সমান বা এক হওয়া। তো কে সমান হয় বা কে এক হয় এটাও আমাদের কিন্তু জানতে হবে। তাহলে দেখো এখানে কে সংক্ষিপ্ত হয়েছে, এখানে যে দেখো রাজপুত্র আছে, তো রাজপুত্রকে যদি ভেঙে ফেলো তাহলে এখানে দুটি পদ দেখতে পাবে, একটি হলো রাজার আর একটি হলো পুত্র। রাজার পুত্রকে রাজপুত্র বলে, তাহলে রাজার একটি পদ, পুত্র একটি পদ। তার মানে এখানে দেখতে পেলাম যে দুটি পদের যে রূপটি আমরা পেয়েছি তার সংক্ষিপ্ত রূপ হলো রাজপুত্র। মিলন কার কার হয়েছে? রাজার এবং পুত্র, এই দুটি পদের মিলন হয়ে একটি পদ হয়েছে রাজপুত্র। এখানে সমান বা এক হয়েছে, রাজার একটি পদ, পুত্র আর একটি পদ, দুটো পদ এক হয়ে গেছে। তাই এখানে অর্থগুলো মনে রাখবে, আবিধানিক অর্থ, ব্যুৎপত্তিগত অর্থ। তো সমাসের কাজ কি আমরা দেখেছি সন্ধির ক্ষেত্রে। সন্ধির সঙ্গে যদি সন্ধির ক্ষেত্রে দেখেছি ধ্বনি বা বর্ণের সঙ্গে মিলন হয়ে থাকে, কার? ধ্বনি বা বর্ণের মিলন হয়ে থাকে, তাই না? কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আলাদা ব্যাপার, এখানে হয় পদের সঙ্গে পদের মিলন। এখানে যেমন রাজার পুত্রতে কটি পদ আছে? রাজার একটি পদ,
পুত্র একটি পদ, দুটি পদ আছে, তো দুটি পদকে এক পদীকরণ করা হয়েছে। সেরকম স্বর্গ, মর্ত, পাতাল এই তিনটি পদের মাঝে দেখো ও আছে, এই তিনটি পদকে দেখো এক পদীকরণ করা হয়েছে, স্বর্গ, মর্ত, পাতাল। তাহলে এখানে আমাদের দুটি পদকেও এক পদীকরণ করা যেতে পারে, তিনটি পদকেও বা তার বেশি পদকেও এক পদীকরণ করা যেতে পারে, সেটাই হলো সমাস। তো এখানে সমাসের সম্পূর্ণভাবে সমাস জানার আগে সমাসের এই প্রথম অংশটি তোমাদের কিন্তু খুব ভালোভাবে জানা উচিত বা প্রয়োজন। এখানে দেখো কি আছে আমাদের, সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ, ব্যাস বাক্য, বিস্তর বাক্য বা সমাস বাক্য, সমস্যমান পদ কি জিনিস, পূর্বপদ বা পরপদে কি জিনিস, এটা আমাদের একটা ধারণা চাই। তাহলে দেখো এখানে আমরা যদি দেখি যে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ কাকে বলে, কি বলেছে দেখো, সমস্ত পদ মানে কি, যেখানে সমস্ত পদ একসঙ্গে থাকবে। সমাসবদ্ধ পদ মানে কি, যেখানে আবদ্ধভাবে থাকবে। তাহলে এখানে রাত কানা, তাহলে দুই বা ততোধিক পদ যেখানে আবদ্ধভাবে আছে, বা দুই বা ততোধিক পদের যেটা মিলিত যে পদ, সেটি হলো আমাদের সমাসবদ্ধ পদ। যেমন এখানে রাত কানা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদের উদাহরণ। এবার ব্যাস বাক্য, বিস্তার বাক্য বা সমাস বাক্য কি জিনিস, দেখো এখানে এই যে সমাসবদ্ধ পদ হলো রাত কানা, এই রাত কানাকে যখন আমরা বিস্তারিত রূপ দিচ্ছি, যখন একটি বাক্যাংশে নিয়ে যাচ্ছি, ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার, যখন বিস্তারিত রূপ দিচ্ছি তখন হয়ে যাচ্ছে দেখো রাতে কানা। তাহলে রাতে কানা আমরা কি, সমাসবদ্ধ পদ রাত কানাকে একটা বিস্তারিত রূপ দিলাম, রাতে কানা হলো, এটি হলো ব্যাস বাক্য। ব্যাস শব্দের অর্থ বললাম বিস্তার, অর্থাৎ রাত কানা পদটিকে আমরা বিস্তারিত রূপ দিলাম রাতে কানা, তাই এর আরেক নাম বিস্তার। আর সমাস বাক্য যেহেতু এটি বাক্যাংশের এক পদ থেকে বেশি পদ হয়েছে, তাই এটি বাক্যাংশ, তাই একে সমাস বাক্যও বলা হয়। এবার সমস্যমান পদ কাকে বলা হয়, দেখো এখানে ব্যাস বাক্য করা হয়েছে রাতে কানা, এই রাতে কানাতে যে একটি পদ আছে, এই একটি পদকে বলা হয় সমস্যমান পদ। তাহলে সমস্যমান পদ কাকে বলে, ব্যাস বাক্যের অন্তর্গত একটি পদকে বলা হয় সমস্যমান পদ। এবার দেখো যেটা পূর্বতে থাকে তাকে বলা হয় পূর্বপদ, তাহলে এখানে আমাদের রাত হলো পূর্বপদ, পূর্বপদকে রাত বা রাতে, পরপদকে কানা আছে, তো কানা হলো আমাদের পরপদ। তাহলে সমাসের এই যে পরিভাষাগুলো তোমাদের কিন্তু ভালোভাবে আগে বুঝে নিতে হবে। কেন বুঝে নিতে হবে, কারণ সমস্ত পদ চিনতে পারা উচিত। সমস্ত পদ আমাদের চিনতে পারলেই বা সমাসবদ্ধ পদ আমরা চিনতে পারলেই সমাস নির্ণয় করতে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হয় ব্যাস বাক্য করতে। এবার আমরা চলে যাব, দেখো যে সমাসে বিভিন্ন পদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে। যেমন এখানে দেখো পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে, যদি দেখো আমি তোমাদের বললাম যে এখানে দেখো উপকণ্ঠ আছে, এখানে কি আছে, উপকণ্ঠ আছে। তো এখানে পূর্বপদকে তোমাদের আরও বলে রাখি যে সংজ্ঞার দিক থেকে যদি বিচার করতে যাও, তাহলে আমাদের পূর্বপদ হয় এখানে কণ্ঠের এবং পরপদ হয় সমীপে। তো তোমাদের আমি এটা মনে রাখার জন্য বলছি, বা খুব সহজে পূর্বপদ পরপদ নির্ণয় করতে পারবে তোমরা যে সমাসবদ্ধ পদ, এখান থেকে আমি তোমাদের বলবো তোমরা পূর্বপদটি নিয়ে নিও। এখানে উপ হলো পূর্বপদ, এখানে কণ্ঠ হলো পরপদ। তাহলে অব্যয়ীভাব যে সমাস, একটি মাত্র সমাস যেখানে এই পূর্বপদ এই উপর অর্থ প্রাধান্য পায়, এটি হলো একটি উপসর্গ। তো অব্যয়ীভাব সমাস মনে রাখবে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় এবং পূর্বপদটি মাস্ট একটি উপসর্গ পদ হতেই হয়। এবার পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে, তৎপুরুষ সমাসে, কর্মধারয় সমাসে এবং দ্বিগু সমাসে। যেমন ধরো এখানে রাত কানা, এখানে রাত কানা যদি দেখো ভালোভাবে যে একে ব্যাস বাক্য করলে পাচ্ছি রাতে কানা। এবার তুমি যদি বলো স্যার এখানে পরপদটা কিভাবে হচ্ছে, পরপদের অর্থটি কিভাবে প্রাধান্য পাচ্ছে, এখানে আমি তোমাদের বলে নিই যেখানে পরপদের অর্থ কিভাবে প্রাধান্য পাচ্ছে। দেখো তুমি এই রাত কানার জায়গায়, রাতের জায়গায় তুমি তাল কানা দিয়ে দাও, দেখো সেই তালে কানা, অর্থাৎ এই কানা অর্থটি প্রাধান্য পাচ্ছে। তুমি রাত কানার জায়গায় কি লেখো, তাল কানা লেখো, দেখো তালে কানা, তো সেম ব্যাস বাক্য হবে তখন, অর্থাৎ কানা অর্থটাই পরপদের অর্থটি প্রাধান্য পাচ্ছে। নেক্সট
কর্মধারয় আলতা রাঙা। আলতা রাঙাতে কি আছে দেখো, আলতার ন্যায় রাঙা। তো এখানে রাঙাটা আমাদের পরপদ, এর অর্থ প্রাধান্য পেয়েছে। এখানে আলতার জায়গায় তুমি আপেল করো না, আপেল রাঙা, সূর্য রাঙা, সেম হবে, সূর্যের ন্যায় রাঙা, অর্থাৎ পরপদের অর্থটি প্রাধান্য পেয়ে থাকে। দ্বিগু সমাসে পঞ্চহ্রদ, এখানে হ্রদ আছে, তো পঞ্চর জায়গায় এখানে তুমি 7টি হ্রদ করো না কেন, সপ্তম হ্রদ করো, অষ্টম হ্রদ করো, দ্বিতীয় হ্রদ করো, তৃতীয় হ্রদ করো, বা 2টি হ্রদ, দ্বিতীয় নয় 2টি হ্রদ, 3টি হ্রদ, তো এগুলো একই হবে। দ্বিহ্রদ, ত্রিহ্রদ, দ্বিহ্রদের সমাহার। তো এখানে আমাদের পরপদ যে হ্রদ, এটার আমাদের অর্থটি প্রাধান্য পাচ্ছে, তাই এই 3টি সমাসে পরপদের অর্থ প্রাধান্য পেয়ে থাকে। এবার দেখো উভয় পদের অর্থ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে, যেমন আকাশ পাতাল। আকাশ ও পাতাল 2টি পদের অর্থই প্রাধান্য পেয়েছে, তাই এটা হবে উভয় পদের অর্থই প্রাধান্য পেয়েছে। এবার দেখে নেব আমরা অন্য পদের অর্থ প্রাধান্য পেয়েছে বহুব্রীহি সমাসে। অন্য পদ মানে কি, এই চন্দ্র এই পদের অর্থটিও প্রাধান্য পায়নি, ভূষণ এই পদের অর্থটিও প্রাধান্য পায়নি। এখানে কমপ্লিটভাবে চন্দ্রভূষণ বলতে এখানে শিবের অর্থ প্রাধান্য পেয়েছে, অর্থাৎ না পূর্বপদের অর্থ প্রাধান্য পেয়েছে, না পরপদের অর্থ প্রাধান্য পেয়েছে, একটি অন্য পদের অর্থ প্রাধান্য পেয়েছে, সেটা হলো তৃতীয় পদ। তাহলে এখানে ব্যাসবাক্য করলে হয়ে যাবে চন্দ্রভূষণ যার, বহুব্রীহি সমাসে এই শেষের যারটা কিন্তু মাস্ট থাকেই, যার যেখানে এরকম হয়ে থাকে। এবার আমরা চলে যাব দেখো কর্মধারয় সমাসে। তোমাদের বলে রাখি, যদিও আমি আগে বললাম যে সমাস শিখতে গেলে ভালোভাবে মন দিয়ে শুনবে। তোমাদের কাছে যদি বামনদেব চক্রবর্তীর বইটি থাকে সমাসের জন্য, এনাফ। তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটি সেটা হলো তোমাদের প্রত্যেকটা শব্দ বা পদগুলো যেগুলো একপদীকরণ করা হয়েছে, যে সমাসবদ্ধ পদ, সেগুলো কিন্তু তোমাদের চিনে রাখা প্রয়োজন। যেমন ধরো শোকহীন, তো শোকহীন শোক দ্বারা হীন হবে করণ তৎপুরুষ সমাস। তো তুমি যদি শোকহীন যদি না জানো শব্দটির অর্থ কি, তাহলে কিন্তু তুমি ব্যাসবাক্য করতে পারবে না। তাই বামনদেব চক্রবর্তীর বইয়ে যতগুলি উদাহরণ আছে সেগুলো কিন্তু একটু ভালোভাবে পড়তেই হবে। এবার দেখো যে এখানে সাধারণ কর্মধারয় আছে, সাধারণ কর্মধারয়ের গঠনটা কেমন হয়ে থাকে, 2টি পদ বিশেষ্য পদ হতে পারে। যেমন এখানে দেব আর ঋষি যোগ হয়ে আছে, কে কে আছে, দেব আছে আর ঋষি যোগ হয়ে হয়েছে দেবর্ষি। তাহলে দেব এটিও বিশেষ্য পদ, ঋষি এটিও বিশেষ্য পদ। তাহলে ব্যাসবাক্য বললে হবে যিনি দেব তিনিই ঋষি। সাধারণ কর্মধারয়ের ক্ষেত্রে একটি পদ বিশেষ্য হয়ে থাকে আর একটি পদ বিশেষণ হয়ে থাকে। যেমন দেখো এখানে আমাদের বিশেষণকে নীলটি বিশেষণ, নীলটি কি বিশেষণ, পদ্মটি কি বিশেষ্য। তাহলে এখানে নীল যে পদ্ম, নীলটি কি, নীলটি বিশেষণ, পদ্মটি কি বিশেষ্য। তাহলে এখানে আমাদের নীল যে পদ্ম, তো কখনো বিশেষণ বিশেষ্য এরকমও গঠন হয়ে থাকে। এবার দেখো পণ্ডিত মূর্খ, পণ্ডিতটিও বিশেষণ, মূর্খটিও বিশেষণ। তো 2টো বিশেষণ নিয়ে দেখো একপদীকরণ করা হয়েছে। তো যিনি পণ্ডিত তিনিই মূর্খ, একজনকেই বোঝাচ্ছে, তাই এখানে কর্মধারয় সমাস হবে। যদি 2টো অর্থই প্রাধান্য পেত, যে পণ্ডিত মূর্খ সকলে এই সভায় অংশগ্রহণ করেছে, তখন পণ্ডিত ও মূর্খ হতো। কিন্তু যদি বলে রামবাবু পণ্ডিত মূর্খ ব্যক্তি, তখন রামবাবুকেই বোঝাচ্ছে, তাই পণ্ডিত যিনি পণ্ডিত তিনিই মূর্খ এরকম হবে। দেখো এবার মধ্যপদলোপী কর্মধারয়ের ক্ষেত্রে কি আছে, যে সিংহাসন এখানে একটি সমাসবদ্ধ পদ। একে যদি আমরা ব্যাসবাক্য করি, সিংহ একটি পূর্বপদ, আসন একটি পরপদ। তো সিংহ চিহ্নিত আসন, তো এখানে মাঝের যে পদটি ব্যাসবাক্যে রয়েছে চিহ্নিত, এটি যখন আমরা সমাসবদ্ধ পদে পরিণত করলাম সিংহাসন, তখন এখানে মধ্যপদটি লোপ হয়েছে, তাই একে বলা হয় মধ্যপদলোপী কর্মধারয়। উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় এবং রূপক কর্মধারয়, এটা 3টে তোমাদের একসঙ্গে বোঝা উচিত। প্রথম কথা একটু মন দিয়ে শুনে নাও। উপমান কর্মধারয়ের প্রত্যেকটি উদাহরণ বাস্তবের সঙ্গে কি হয়ে থাকে, ধ্রুব সত্য হয়ে থাকে। কি হয়ে থাকে, বাস্তবের সঙ্গে এটি হয়ে থাকে ধ্রুব সত্য। উপমিত কর্মধারয় এটা হয়ে থাকে
আংশিক সত্য। কি হয়ে থাকে? আংশিক সত্য হয়ে থাকে। আমি সম্পূর্ণ ডিটেলসে আরও বলছি। রূপক কর্মধারয়ের ক্ষেত্রে পুরোপুরি কোনো সত্যতা থাকে না, সত্যতা থাকে না। যেমন দেখো এখানে আছে উপমান কর্মধারয় আপেল রাঙা। কি আছে? আপেলের ন্যায় রাঙা আছে। ভালোভাবে দেখো তো, যদি আপেল পাকা অবস্থায় দেখেছো তুমি, আপেল কেমন হয়ে থাকে? লালেই হয়ে থাকে। সূর্য রাঙা, সূর্য কেমন? লালেই হয়ে থাকে। তাহলে এইগুলো আমাদের কি, যে ধ্রুব সত্য বাস্তবের ক্ষেত্রে। এবার তোমাদের উপমিত কর্মধারয়ে যাওয়ার আগে আমি তোমাদের একটু উপমেয় আর উপমান, সাধারণ ধর্ম, সাদৃশ্যবাচক শব্দ এইগুলো নিয়ে একটু ব্যাখ্যা করে দিই। ধরো একটি আমি শব্দ বললাম মুখচন্দ্র। ভালোভাবে শোনো, কি বললাম? মুখচন্দ্র। তো এখানে মেন ব্যাপার দেখতে হবে যে কাকে তুলনা করা হয়েছে, মুখকে না চন্দ্রকে। এখানে তুলনা করা হয়েছে যাকে, সেটি হলো মুখকে। তাই এখানে মুখ হলো আমাদের, মনে রাখবে যে উপমেয়। এখানে আমাদের মুখ কি হয়ে যাবে? উপমেয় হয়ে যাবে। কিন্তু মুখচন্দ্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে মুখকে তুলনা করা হয়েছে, মুখ হয়ে গেল উপমেয়। মুখকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? যার সঙ্গে তুলনা করা হয়েছে সে হলো চন্দ্র। তাহলে এখানে চন্দ্র আমাদের উপমান। তাহলে মুখ এবং চন্দ্রের মধ্যে সাধারণ ধর্ম কি? মুখের মধ্যে উজ্জ্বলতা আছে, চন্দ্রের মধ্যে উজ্জ্বলতা আছে। তাহলে এখানে উজ্জ্বলতা হলো এখানে আমাদের সাধারণ ধর্ম। সাদৃশ্যবাচক শব্দর ক্ষেত্রে যেমন ধরো এটিকে ব্যাস বাক্য করলে হবে মুখ চন্দ্রের ন্যায়। তো এখানে আমাদের ন্যায়টি হলো সাদৃশ্যবাচক শব্দ, মনে রাখতে হবে এখানে। আর এখানে আমাদের সাধারণ ধর্মটি উল্লেখ নেই, কিন্তু এখানে দেখো সাধারণ ধর্মটি মাস্ট উল্লেখ থাকবে উপমানে। তাহলে উপমানের গঠনটি কি হবে? উপমানের গঠনটি হবে উপমান থাকবে এবং একটি থাকবে সাধারণ ধর্ম। মাথায় রাখবে গঠনটি কি হবে? একটি উপমান থাকবে এবং একটি কি থাকবে? সাধারণ ধর্ম থাকবে। যেমন এখানে আপেল উপমান, আপেল রাঙা। ধরো আপেল রাঙা ঠোঁট বলা হয়েছে, তো কাকে তুলনা করা হয়েছে? ঠোঁটকে। কার সঙ্গে? আপেলের সঙ্গে। তাহলে যার সঙ্গে সেটি উপমান, তো এখানে উপমান আছে প্লাস সাধারণ ধর্ম। কেমন রঙের ঠোঁট? রাঙা, লাল। তো এখানে দেখো আপেলও লাল, ঠোঁটও লাল, তাই এটি রাঙাটা হলো আমাদের সাধারণ ধর্ম, ন্যায়টি হলো সাদৃশ্যবাচক শব্দ। এবার দেখো উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয়ের গঠনটা আগে মনে রাখবে। উপমিত কর্মধারয়ের গঠন হয়ে থাকে উপমেয় প্রথমে, পরে হয়ে থাকে উপমান। এবং মাস্ট মনে রাখবে এই দুটোই কিন্তু বিশেষ্য পদ হয়, এই দুটোই বিশেষ্য পদ হয়ে থাকে। কিন্তু আমরা উপমান কর্মধারয়ের ক্ষেত্রে দেখো পেয়েছিলাম কি? আপেল রাঙা। কি পেয়েছিলাম? আপেল রাঙা। তো এখানে মনে রাখবে আপেলটা বিশেষ্য পদ, রাঙাটি হলো বিশেষণ পদ। যেমন এখানে চরণ কমল, তাহলে এখানে কাকে তুলনা করা হয়েছে? চরণ। তো চরণ হলো আমাদের উপমেয়, তাই চরণ কমলের ন্যায় হবে। মুখচন্দ্র কাকে তুলনা করা হয়েছে? মুখকে, তাই মুখ চন্দ্রের ন্যায়। চন্দ্র মুখ যদি এরকম থাকে, কখনো কখনো আমাদের সমাসবদ্ধতে যে প্রথমে উপমান থাকে তারপরে উপমেয় থাকে, তাই এটিকে কাকে তুলনা করা হয়েছে এইভাবে আমাদের ব্যাসবাক্য করার সময় কিন্তু একটু মাথা খাটাতে হবে যে মুখকে তুলনা করা হয়েছে, তাই গঠন অনুযায়ী উপমেয়কে আগে লিখতে হবে, তাই মুখকে আগে লিখতে হবে। মুখ চন্দ্রের ন্যায়। এবার তোমরা যদি বলো স্যার মুখ চন্দ্রের ন্যায় আর চন্দ্রের ন্যায় মুখ যদি লিখি তাহলে কি ঠিক হবে না? যদি লিখি চন্দ্রের ন্যায় মুখ, হ্যাঁ ঠিক হবে না, কারণ এর গঠনটাই হলো প্রথমে উপমেয় লেখো তারপরে উপমান লেখো। এবার দেখো রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয়ের ক্ষেত্রে পূর্বপদ যেটি হয়ে থাকে এবং পরপদ যেটি হয়ে থাকে, এই দুটি পদের মধ্যে কোনো আকাশ পাতালে মিল থাকে না, যে প্রাণের সঙ্গে পাখির কোনো মিল নেই। আমাদের প্রাণটা পাখি হয়ে উড়ে যেতে পারে, আমাদের মনটা মাঝি হয়ে নৌকো বাইতে পারে, এগুলো পারে না। প্রাণটাও পাখি হয়ে উড়ে যেতে পারে না, মনটাও মাঝি হয়ে দাঁড় টানতে পারে না। তাহলে মনে রাখবে এগুলোর মধ্যে কোনো মিল নেই, এগুলো পুরোপুরি সম্পূর্ণ অসত্য, কিন্তু এগুলোকে তবু আমরা মেলানোর চেষ্টা করি।
অর্থাৎ এই উপমেয় এবং উপমানের মধ্যে আমরা কি করি, এক করার চেষ্টা করি, অভেদ কল্পনা করা হয়, তাই একে বলা হয় রূপক কর্মধারয়। আর সবসময় মনে রাখবে যেটা পূর্বপদ কেমন হয়ে থাকে, যেমন ভবসিন্ধু, ভবরূপ সিন্ধু, সেই সঙ্গে সঙ্গে মন মাঝি বললাম, আঁখি পাখি, আঁখি রূপ পাখি, এই টাইপের উদাহরণগুলো হয়ে থাকে। এবার নেক্সট দেখো তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাসকে কারক প্রধান সমাসও বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে কারকের বিভক্তি অনুযায়ী আমাদের সমাসগুলো হয়ে থাকে। মনে রাখবে একটি সমাসবদ্ধ পদ যদি কর্মধারয় সমাস হয়ে থাকে, সেই সমাসবদ্ধ পদটি তৎপুরুষ সমাসও হতে পারে, এটা মনে রাখবে। কর্ম তৎপুরুষের ক্ষেত্রে দেখো রদ দেখা। তো এখানে দেখো কর্ম কারকের ক্ষেত্রে যে বিভক্তি আমরা জানি সেটা হলো কে বিভক্তি, তো এখানে রদকে দেখা। তো এরকম যখনই ব্যাস বাক্য করবে কে বিভক্তি পাবে তখনই জানবে সেটি কর্ম তৎপুরুষ হবে। করণ তৎপুরুষের ক্ষেত্রে আমরা জানি করণ কারকের দ্বারা দিয়া বিভক্তি অনুসর্গ থাকে, তো এখানে রাজ্যহীন, রাজ্য দ্বারাহীন, তো ব্যাস বাক্য যেই করলে তাই পেয়ে গেলে কি দ্বারা অনুসর্গ, তো এটি করণ তৎপুরুষের উদাহরণ। এবার নিমিত্ত তৎপুরুষ দেখো, সেরকম নিমিত্ত স্বদেশ প্রেম, তাছাড়া বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যার নিমিত্ত আলয়, স্বদেশ প্রেম, স্বদেশের জন্য প্রেম। অপাদান তৎপুরুষ আগাগোড়া, আগা থেকে গোড়া অপাদান তৎপুরুষ, অর্থাৎ থেকে হইতে থাকলে অপাদান তৎপুরুষ, আগা থেকে গোড়া, তো এগুলো যখনই ব্যাস বাক্য করবে থেকে হবে অপাদান তৎপুরুষ। নিমিত্ত তৎপুরুষ জন্য হলে নিমিত্ত তৎপুরুষ। এবার দেখো অধিকরণ তৎপুরুষ আছে, যেমন বাক্সবন্দি, ধরো লোকটা বাক্সে বন্দি, তো বাক্সেই তো বন্দি অবস্থায় আছে, তাই না, তাই বাক্সে বন্দি। সম্বন্ধ তৎপুরুষ গোলাপ গুচ্ছ, গোলাপের গুচ্ছ, তো এইভাবে যদি থাকে সম্বন্ধ পদের বিভক্তি কি র বা এর, তো এই বিভক্তি যদি থাকে ব্যাস বাক্য করার সময় তাহলে জানবে সেটি সম্বন্ধ তৎপুরুষ। এবার মোস্ট ইম্পর্টেন্ট তৎপুরুষ সমাসে সেটি হলো উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষের ক্ষেত্রে দেখো আমাদের পূর্বপদটি উপপদ থাকে, তারপরে থাকে আমাদের একটি কৃদন্ত পদ, ওকে, তার সঙ্গে আমাদের প্রত্যয় থাকে, যেমন জলচর। এখানে দেখো জল আছে উপপদ, তার সঙ্গে চর আছে, সঙ্গে সঙ্গে এখানে ট প্রত্যয় আছে, তো টটা আমাদের কৃদন্ত পদ। তো তোমাদের এত কিছু জানার প্রয়োজন নেই, তোমরা ব্যাস বাক্য করলে এরকম যদি পাও জলচর, জলে চরে যে, তাহলেই জানবে সেটি উপপদ তৎপুরুষের উদাহরণ হবে। এর জন্য যেমন খেচর, খেতে চরে যে, এটা হলো উপপদ তৎপুরুষ হবে, খে চরে যে। তাহলে দিবাকর, দিবা করে যে, এরকম হবে। না তৎপুরুষের ক্ষেত্রে অসম্ভব, এখানে যে পূর্ব পদটি থাকবে সেটা কিন্তু মনে রাখবে নঅর্থক অর্থ প্রকাশ করবে, না সূচক অর্থ কিন্তু প্রকাশ করবে, যেমন অসম্ভব নয় সম্ভব, অসীমা নয় সীমা, এরকম। এবার ব্যাপ্তি তৎপুরুষের ক্ষেত্রে একটা ব্যাপ্তি বোঝাবে, এখান থেকে ধরো এখান একটা ব্যাপ্তি, তো এরকম ব্যাপ্তি বোঝাবে। যেমন ধরো চিরহরিত, চিরকাল ব্যাপী হরিত, সেটি হলো চিরহরিত। যদি বলি চির সুখ, তখন বলবে চিরকাল ব্যাপী সুখ, চিরসুখ। যদি বলি আমরণ, যে আমরণ অনশনে বসেছে তারা, তো আমরণ অর্থাৎ মরণ পর্যন্ত, অর্থাৎ তারা যে সময়ে বিরাজমান, যে বয়সে, সেখান থেকে যতদিন না মৃত্যু হচ্ছে ততদিন তারা কিন্তু, তাহলে একটা ব্যাপ্তি বোঝাচ্ছে সময়ের, তো সময়ের ব্যাপ্তি বোঝালে ব্যাপ্তি তৎপুরুষ হয়। ক্রিয়া বিশেষণ তৎপুরুষের ক্ষেত্রে দেখো যে মৃত, এটা একটি ক্রিয়া, তো তার বিশেষণ দেখো অর্ধ, তো এখানে অর্ধ যেমন নিম রাজি হতে পারে, কি হতে পারে, নিম রাজি, খুবই ইম্পর্টেন্ট। নিম ভাবে রাজি, নিম শব্দের অর্থ অর্ধ, তো এগুলো ক্রিয়া বিশেষণ তৎপুরুষের উদাহরণ, এটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, খুব ভালোভাবে উদাহরণগুলো দেখবে। এবার চলে যাই আমরা দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসে কি হয়, উভয় পদের অর্থই প্রাধান্য পায়, উভয় পদের অর্থই প্রাধান্য পায়, যেমন ছোট বড়, ছোট ও বড়। আমরা এক্সেস দ্বন্দ্ব খুব ভালোভাবে নজর দেবে, আমরা কি আছে, আমি ও তুমি, বা আমি তুমি ও সে করতে পারো, আমরা। তো এগুলো হলো আমাদের দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে তোমাদের অসুবিধা হবে না, যেমন তোমাদের পাহাড় পর্বত, পাহাড় ও পর্বত হবে, এগুলো দ্বন্দ্ব সমাস। এবার দেখো দ্বিগু সমাসের ক্ষেত্রে, দ্বিগুকে যদি ব্যাস বাক্য করো তাহলে হবে দ্বি গরুর বিনিময়ে কৃত। দেখো দুই গরুর বিনিময়ে কৃত বা দ্বি গরুর বিনিময়ে কৃত। আগেকার দিনে বিনিময় প্রথা ছিল কি এরকম, গৃহপালিত পশু বিক্রি করে,
তাহলে এটাকে ব্যাস বাক্য করলেও কিন্তু এটি সমাহার দ্বিগুর নয়, এটি তদ্ধিতার্থক দ্বিগুর উদাহরণ, সমাহার দ্বিগুর নয় কিন্তু। যাই হোক, এখানে সমাহার দ্বিগু এবং তদ্ধিতার্থক দ্বিগু, এখানে দুটো আমাদের দ্বিগু আছে। তো সমাহার দ্বিগুটা কি? যেমন দু নয়ন, তো দুই নয়নের সমাহার, সমাহার দ্বিগুর উদাহরণ। পঞ্চ নদী, পাঁচ নদীর সমাহার। তো এইগুলো যখনই সমাহার অর্থ থাকবে তখনই সমাহার দ্বিগু কিন্তু হবে। কিন্তু তদ্ধিতার্থক দ্বিগু কি? তিন কড়ি, তিন কড়ি বিনিময়ে কৃত, এরকম ব্যাস বাক্য হবে। যেমন দ্বিগু বললাম, দ্বি গরুর বিনিময়ে কৃত, চার কড়ি, পাঁচ কড়ি, সাত কড়ি, সেম হবে। এবার তোমরা যদি বলো স্যার এখানে তদ্ধিতার্থক দ্বিগু, তো তদ্ধিত প্রত্যয়টা কোথায়? আসলে এখানে যে তিন কড়ি আছে, আমরা বলি তিন কড়ি, কিন্তু এটা আসলে প্রকৃত শব্দ হলো তিন কড়িয়া, অর্থাৎ এখানে তিন কড়ির সঙ্গে আ বা ইয়া তদ্ধিত প্রত্যয় কিন্তু আছে। এবার দেখো বহুব্রীহি সমাসে চলে যায়। বহুব্রীহি সমাসে কি হয়? একটা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়, তৃতীয় পদ বা একটি অন্য পদের অর্থ প্রাধান্য পায়। যেমন এখানে সমানাধিকরণ বহুব্রীহি আছে, দেখো কি আছে সমানাধিকরণ বহুব্রীহিতে? গৌরাঙ্গ। কি আছে? গৌরাঙ্গ আছে। ভালোভাবে দেখো, সমান অধিকরণ, সমান মানে এক, অধিকরণ মানে এখানে কিন্তু বিভক্তি। তাহলে একই বিভক্তি থাকবে দুটি পদের, গৌর এবং অঙ্গের। দেখো গৌর এবং অঙ্গের কি আছে? একই বিভক্তি আছে। তো একই বিভক্তি যদি থাকে তখন সেটি মনে রাখবে সমানাধিকরণ বহুব্রীহি। বেধিকরণ মানে কি? বেধিকরণ মানে বি যোগ অধিকরণ। বেধিকরণ মানে কি? বি যোগ অধিকরণ, অর্থাৎ নয় এক বিভক্তি, সেটি হলো বেধিকরণ। যদি আমরা একে ব্যাস বাক্য করি, কি আছে দেখো? বিনা একটি পদ, পানি একটা পদ। তো এখানে বিনাতে দেখো কি আছে? শূন্য বিভক্তি, পানিতে আছে তে বিভক্তি। তাহলে দেখো দুটো পদে বিভক্তি আলাদা আছে। যখনই দুটো পদে বিভক্তি আলাদা হয়ে যাবে তখনই সেটি হয়ে যাবে বেধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ, মনে রেখো। এবার দেখে নাও মধ্যপদলোপী বহুব্রীহি। দেখো মধ্যপদলোপী বহুব্রীহি বিশেষভাবে ব্যাস বাক্য, তোমরা যদি বলো স্যার কর্মধারয় সমাসের মতো কি হবে? হবে না। মধ্যপদলোপী বহুব্রীহিতে বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায়টা থাকে, ম্যাক্সিমাম ব্যাস বাক্য করার সময় ন্যায় তোমরা মিডিলে পাবে, এবং সবার শেষে যার থাকতে পারে, যেখানেও থাকতে পারে। দেখো মীনাক্ষী আছে, মিন মানে হলো মাছ। তো ধরো মীনাক্ষী বলতে কোনো নারীর চোখকে বলা হলো যে মীনাক্ষী। তো মিনের অক্ষীর ন্যায় অক্ষী যার, যখন এইরকম ব্যাস বাক্য হবে, যেমন হরিণাক্ষী, হরিণের অক্ষীর ন্যায় অক্ষী যার, এইগুলো হবে মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ। মধ্যপদলোপী এই ধরনের বহুব্রীহি সমাসে মাস্ট মনে রাখবে ন্যায় থাকবে, শেষে যার বা যেখানে থাকতে পারে। এবার ব্যতিহার বহুব্রীহি। ব্যতিহার বহুব্রীহি অর্থাৎ পারস্পরিক বহুব্রীহি, যেখানে বুঝতে পারবে যে ক্রিয়া বিনিময় বোঝাবে। কি বোঝাবে? ক্রিয়া বিনিময় বোঝাবে। যেমন এখানে টানাটানি। আচ্ছা, টানাটানি কাজ কি একা একই সম্ভব? নয়, দুটো দলের মধ্যে হতে পারে বা দুটো ব্যক্তির মধ্যে টানাটানি হতে পারে, তাই ব্যাস বাক্য হয়েছে পরস্পরকে টানা, ব্যতিহার বহুব্রীহি। কানাকানি, কানে কানে যে মন্ত্রণা, কানাকানি অর্থাৎ আমি এর কানে বললাম, সে তার কানে বলল, এগুলো। এবার কিছু কিছু আছে, যেমন ধরো ছোটাছুটি, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, এগুলো কিন্তু কেউ করে দিও না, তাড়াতাড়ি, এগুলো করে দিও না কেউ ব্যতিহার বহুব্রীহি, কারণ এগুলোতে ক্রিয়া বিনিময় বোঝাচ্ছে না। ছোটাছুটি বলতে এখানে যে ছেলেটি ছোটাছুটি করছে সেখানে একজনও করতে পারে ছোটাছুটি, কিন্তু এখানে একার দ্বারা ব্যতিহার বহুব্রীহি সম্ভব নয়। নঅর্থক বহুব্রীহির ক্ষেত্রে দেখো, যেমন এখানে অসীম আছে, তো ন্যায় সীমা যার, কিন্তু যদি এখানে থাকতো অসীমা তখন করতে ন্যায় সীমা, তখন হতো ব্যাস, তখন সমাসটি হতো না তৎপুরুষ। আর অসীম ন্যায় সীমা যার, এটি হয়ে যাবে আমাদের মনে রেখো নঅর্থক বহুব্রীহি। যেমন এখানে তোমাদের অনন্ত, এটি তোমাদের ব্যাস বাক্য করে জানাবে, এটিও নঅর্থক বহুব্রীহির উদাহরণ, এটির ব্যাস বাক্য করে তোমরা কিন্তু জানাবে। নেক্সট দেখো সহার্থক বহুব্রীহি কি? সহার্থক বহুব্রীহির উদাহরণের ক্ষেত্রে পূর্বপদে অবশ্যই সহ অর্থ থাকবে। কি থাকবে? সহ অর্থ থাকবে, মাস্ট মনে রেখো। তো এখানে সপরিবারে দেখো স আছে, সপরিবার, তো পরিবারের সহিত বর্তমান, এটি হলো আমাদের সহার্থক বহুব্রীহির উদাহরণ। স থাকবে, যেমন সমান, তখন কি করবে? মানের সহিত বর্তমান। সসম্ভ্রম, তো কি করবে? সম্ভ্রমের সহিত বর্তমান,
যদি করি সাবধান, অবধানের সহিত বর্তমান। এবার দেখো সংখ্যাবাচক বহুব্রীহিতে এক পায়া বলতে কি বোঝায়? টেবিলকে বুঝি। তাই এক পায়া আছে যার, শেষে যার থাকবে। তো একের অর্থ প্রাধান্য পাচ্ছে না, না পায়ার অর্থ প্রাধান্য পাচ্ছে। এক পায়া বলতে এখানে টেবিলকে বোঝাচ্ছে। তো তাছাড়া এখানে চার পায়া করো, চার পায়া বলতে টেবিলকে, এক পায়া দুই পায়া চেয়ারকে বোঝাতে পারে। যাই হোক, এইভাবে আমাদের কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে পূর্বপদটা অবশ্যই সংখ্যা হবে। ধরো আমি যদি বলি সপ্ত নদী, এখানেও কিন্তু পূর্বপদটি সংখ্যা, মাথায় রেখো। কিন্তু এখানে নদীর সংখ্যা বোঝাচ্ছে। কার বোঝাচ্ছে? নদীর সংখ্যা। তাই এটি কি হয়ে যাবে? দ্বিগু সমাস। এখানে কি বোঝাচ্ছে? নদীর সংখ্যা, তাই এটি দ্বিগু সমাস হয়ে যাবে। কিন্তু যদি আমি বলি তোমাদের, ধরো আমি যদি বলি তোমাদের এখানে একটি, যে ধরো বলছি যে দো নলা বললাম, দো নলা। এবার এখানে দুটি, নলা নল। এবার তুমি যদি বলো স্যার এখানেও তো নলার বিশেষণ এটা, তো নলার বিশেষণ এটি নয়। এখানে যেমন নদীর অর্থটি প্রাধান্য পেয়েছে, এখানে নলার অর্থটি প্রাধান্য পাচ্ছে না, বা দইয়েরও অর্থ প্রাধান্য পাচ্ছে না। এখানে দো নলা বলতে বন্দুককে বলা হয়েছে, তাই দইয়ের অর্থ প্রাধান্য পাচ্ছে না। তাহলে দুই নল যার বা দো নলা যার, সেটি হলো বন্দুক। তো এখানে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে। তাই দ্বিগু সমাস এবং বহুব্রীহি সমাসের ক্ষেত্রে, সংখ্যাবাচক বহুব্রীহির ক্ষেত্রে এই দিকটি খেয়াল রেখো। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে মাস্ট মনে রেখো, পূর্বপদটি অবশ্যই উপসর্গ হবেই। পূর্বপদটি অবশ্যই উপসর্গ হবে। যেমন উপকণ্ঠ উপ আছে, যথা নিয়ম যথা আছে, আমরণের আ আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু উপসর্গ। সঙ্গে সঙ্গে এখানে ব্যাস বাক্য করলে উপকণ্ঠ কণ্ঠের সমীপে, যথা নিয়ম, যথা বাক্য, যথাক্রম, এগুলো প্রত্যেকটাই অতিক্রম না করে অনতিক্রম অর্থে হয়ে থাকে। এবার আমরণ, মরণ পর্যন্ত। যদি বলে থাকি আশৈশব, তখন বলবে শৈশব পর্যন্ত। এগুলো খুব ভালোভাবে মনে রাখবে। এবার চলে যাই আমরা নিত্য সমাসে। দেখো নিত্য সমাস দুই প্রকারের। একটি অবিগ্রহ নিত্য সমাস, যে নিত্য সমাসের ব্যাস বাক্য হয় না, মাথায় রাখবে, ব্যাস বাক্য হয় না, সেটি হলো অবিগ্রহ নিত্য সমাস। যেটি অশপথ বিগ্রহ নিত্য সমাস, সেটা কি? দেখো অ আছে, অ শব্দের অর্থ হলো নয়, স অর্থাৎ নিজের, তাহলে নয় নিজের পদ, অর্থাৎ নিজের পদ দিয়ে ব্যাস বাক্য করা সম্ভব নয়, অন্য একটি পদের সাহায্য নিতে হয়। নিত্য সমাস দুই প্রকারের। অবিগ্রহ নিত্য সমাস, যার ব্যাস বাক্য হয় না, যেমন নীলগাই, নীলগাইয়েই হবে। তোমরা কৃষ্ণ সর্প, এটির ব্যাস বাক্য কৃষ্ণ সর্পই হবে। কিন্তু অশপথ বিগ্রহ নিত্য সমাস কি? যার ব্যাস বাক্য করা যায়, কিন্তু নিজের যা পদ আছে সেই দিয়ে করা যায় না। যেমন এখানে দেশ একটি পদ আছে, অন্তর একটি পদ আছে। তো এই অন্তর অর্থে অন্য শব্দটি নেওয়া হয়েছে, অর্থাৎ অন্তরকে নেওয়া হয়নি, একটি অন্য শব্দকে নিয়ে ব্যাস বাক্য করা যায়, সেটি হলো আমাদের অশপথ বিগ্রহ নিত্য সমাস। তো নিত্য সমাসের ক্ষেত্রে এই শ্রেণী বিভাগগুলো থেকে প্রশ্ন নাও হতে পারে। এবার অলোপ সমাস দেখো, যে অলোপ সমাসের তিনটে মাত্র অলোপ সমাস হয়ে থাকে, একটি দ্বন্দ্ব, একটি তৎপুরুষ, আর একটি আমাদের বহুব্রীহির অলোপ সমাস হয়ে থাকে। তো দ্বন্দ্বের ক্ষেত্রে দেখে নাও, যে হাতে কলমে, ভালোভাবে লক্ষ্য করো, এখানে অলোপ বলেছে। কি বলেছে? অলোপ। অলোপ অর্থাৎ নয় লোপ। তো এখানে কার লোপ হবে না? এখানে মনে রেখো পূর্বপদের বিভক্তির লোপ হবে না, পূর্বপদের বিভক্তির লোপ হবে না। তাহলে এখানে কি আছে? হাতে কলমে, হাতেতে দেখো এ বিভক্তি আছে, ব্যাস বাক্য করার সময় হাতেও কলমে হবে, তো দ্বন্দ্ব সমাস। কিন্তু এখানে যেহেতু হাতেতে এ বিভক্তি আছে, এখানেও এ বিভক্তি আছে, অর্থাৎ বিভক্তি লোপ পায়নি, তাই এটি অলোপ দ্বন্দ্বের উদাহরণ। সেরকম অলোপ তৎপুরুষে দেখে নাও, পাখির আলয়। তো এখানে পাখির যোগ আলয় আছেই, তো এটাকে ব্যাস বাক্য করলে পাখির আলয়ে করলাম, অলোপ সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ। ঘিয়ে ভাজা, ঘিয়েতে দেখো এ বিভক্তি আছে, এখানেও ব্যাস বাক্য করার সময় এ বিভক্তি আছে, কিন্তু ব্যাস বাক্য করলে ঘিয়ে দ্বারা ভাজা পাবো, তো অলোপকরণ তৎপুরুষের উদাহরণ। তো এগুলো মাথায় রাখবে যে পূর্বপদের বিভক্তি লোপ পাবে না।
যেমন আমি তোমাদের বলেছিলাম একদিন লাইভে যে খেচর, তো খে চরে যে, এটি হয়ে যাবে অলোপ উপপদ। খে মানে হলো আকাশ, তো খেতে চরে যে করে দিও না, তো এটি এই ধরনের ব্যাস বাক্য হবে, অলোপ উপপদ তৎপুরুষের উদাহরণ। এবার দেখে নাও অলোপ বহুব্রী, যেমন হাতে খড়ি, হাতে দেখো এ বিভক্তি আছে, কিন্তু ব্যাস বাক্য করার সময় হয়ে যায় হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে এখানেও দেখো হাতেতে এ বিভক্তি আছে, তো এগুলো অলোপ বহুব্রী। গায়ে হলুদ, এগুলো প্রত্যেকটাই অলোপ বহুব্রীর উদাহরণ। তাহলে দেখো সম্পূর্ণ সমাজটা তোমাদের আলোচনা করলাম, তো বিশেষভাবে তোমাদের কতটা হেল্প হয়েছে এটা আমাকে জানাবে। আর তোমাদের যে কথাটা বললাম যে প্র্যাকটিস করতে হবে, মাস্ট খাতা কলম নিয়ে প্র্যাকটিস করতে হবে। সমাসের সম্পূর্ণ যে বামনদেব চক্রবর্তীর বইয়ে উদাহরণগুলো আছে, প্রত্যেকটি শব্দ বা প্রত্যেকটি পদ যে একপদীকরণ আছে, সমাসবদ্ধ পদ এবং সঙ্গে সঙ্গে ব্যাস বাক্যটি কী হয়েছে বা কি হচ্ছে সেটা আমাদের দেখতে হবে খুব ভালোভাবে নজর দিয়ে। এইভাবে তুমি যদি একই রকমভাবে যে 15 দিনের একটা সিলেবাস করে নিও, ঠিক আছে, 1 2 3 4 করে এইভাবে 15 দিনের, প্রত্যেক দিন 2টো করে পাঠ রাখো, কম কম করে পাঠ, কিন্তু খুব ভালোভাবে পড়ো। সেকেন্ড দিন ধরো, ফার্স্ট দিন ধরো পড়লে তুমি বিশেষভাবে দেখো আমি বলে দিচ্ছি, ধরো প্রথম দিন পড়লে তুমি সাধারণ কর্মধারয় আর মধ্য পদলোপী কর্মধারয়, দ্বিতীয় দিন পড়ছো রূপক, উপমা আর উপমান আর উপমিত। তো যখন সেকেন্ড দিন পড়বে তখন একবার সাধারণ কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয় দেখে নেবে। এইভাবে 15 দিনের একটা সিলেবাস করবে এবং এই সমাসগুলোকে আমি তো তোমাদের বুঝিয়েই দিলাম কোন সমাস কেন হয়েছে। প্র্যাকটিস করো এবং পড়ো। প্রত্যেকটি যদি ব্যাস বাক্য তোমরা একবার রিডিং পড়ে নাও বা প্রত্যেকটি সমাসবদ্ধ পদ, তবে কিন্তু সমাসটা খুব সহজে মুখস্থ মানে মনে থাকবে, মুখস্থ করতেই হবে না তোমাদের। যে ধরো একটি সমাসবদ্ধ পদ তুমি ভালোভাবে দেখলে, সমাসবদ্ধ পদটি দেখার পরে তুমি সেটাকে সম্পূর্ণভাবে ব্যাস বাক্যটিকে দেখে নিলে, মুখস্থ করতে হবে না। ধরো এখানে আমি যদি বলি একটি, ধরো গাড়ি বারান্দা বললাম, গাড়ি বারান্দা, এবার তুমি যদি এটাকে ব্যাস বাক্য না করতে পারো, তুমি বলবে গাড়িকে বারান্দা, গাড়ির বারান্দা, না কি করব, আসলে এটা গাড়ি রাখিবার বারান্দা। তাহলে গাড়ি রাখিবার বারান্দা মধ্য পদলোপী কর্মধারয়ের উদাহরণ। তো এই যে কনসেপ্টটা তোমরা যদি প্র্যাকটিস করো তবেই সম্ভব, এবং প্রত্যেকটি পদ, সমাসবদ্ধ পদ কিন্তু ভালোভাবে দেখতে হবে এবং ব্যাস বাক্য অবশ্যই করতে হবে। এইভাবে প্র্যাকটিস করো। দেখো আগামী 15 দিনের মধ্যে একবার সিলেবাস করো, আর একবার 15 দিনের মধ্যে যখন সিলেবাস কমপ্লিট করবে তোমাদের কিন্তু পুরোপুরি সমাসটা তোমরা শিখে যেতে পারবে।